আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য, এবং সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য। আজকের ইজি ইংলিশ বইয়ের এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তোমরা ইউনিট 11-এর লেসন 3 দ্য সায়েন্স অফ ডি কবিতাটি সকল খুঁটিনাটি জানতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই আমাদের সায়েন্স অফ ডি কবিতায় আসলে কী নিয়ে কথা বলা হচ্ছে। দ্য সায়েন্স অফ ডি কবিতাটি লিখেছে চার্লস কিংসলে। দ্য সায়েন্স অফ ডি, আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে স্যান্ড মানে বালু এবং ডি এখানে একটি নদীর নাম, অর্থাৎ ডি নদীর যে বালুচর, সে ডি নদীর বালুচর নিয়ে কথা বলছে। কে বলেছে? চার্লস কিংসলে। এই কবিতাটি কবি আসলে কাল্পনিকভাবে কল্পনা করে লিখেছে। এই কবিতার আসলে তেমন কোনো বাস্তবতা কখনোই ফুটে আসেনি। আমরা এখানে প্রথমেই কবিতার জন্য প্রয়োজনীয় শব্দের অর্থগুলো দেখে নিব। ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু বা গৃহপালিত পশু। এর ইংরেজি মিনিং, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ যদি থাকে সবই দেওয়া আছে। যেমন ডোমেস্টিক অ্যানিমালস সাচ এস ওক্সেন, বুলস, কাউস, কাভস ইটিসি, এগুলো হচ্ছে গৃহপালিত পশু, এদেরকেই বোঝাচ্ছে। এটার সমার্থক হচ্ছে লাইভস্টক। অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর এক পার্শ্ব হতে অপর পার্শ্ব পর্যন্ত যাওয়া, ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড অফ সামথিং। ফোম মানে হচ্ছে ফেনা। আমরা এই কবিতায় যতবার এই ফেনা বা ফোম শব্দটি দেখব আমরা ধরে নিব পানিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? পানিকে বোঝাচ্ছে। A mass of very small bubbles formed on the surface of a liquid, যেটা সমার্থক হচ্ছে স্পিউম। আমাদের পরের শব্দ হচ্ছে ক্রিপ। ক্রিপ মানে হচ্ছে সন্তর্পণে ধীরে ধীরে সতর্কতার সাথে চলা বা বুকে হেঁটে চলা, অর্থাৎ কোনো কিছুতে মানে একটু ধীরে ধীরে লেগে 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 হামাগুড়ি দিয়ে চলা, সেটাকে আমরা বলছি কি? ক্রিপ। বা ক্রল হচ্ছে এটার সিনোনিম সমার্থক শব্দ। রোলিং মানে হচ্ছে ঘূর্ণায়মান, সমার্থক শব্দ হচ্ছে রিভলভিং বা মুভিং। ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান, সাসপেন্ডেড ইন ওয়াটার, আর সমার্থক হচ্ছে হোভারিং। আর বিপরীতার্থক শব্দ হচ্ছে সাবমার্জড। সাবমার্জ মানে কি? যেটা ডুবে আছে সেটাকে আমরা বলি সাবমার্জ, আর যেটা ডুবে নেই ভাসমান সেটাকে আমরা বলি ফ্লোটিং। ড্রাউন, ড্রাউন মানে হচ্ছে ডুবে মরে যাওয়া বা ডুবে মারা যাওয়া। টু ডাই থ্রু সাবমার্শন ইন অ্যান ইনহেলেশন অফ ওয়াটার, অর্থাৎ পানিতে ডুবে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেলে সেটাকে আমরা বলি ড্রাউন। সাফোকেট ইন ওয়াটার বা ইনহেল ওয়াটার। মেইডেন মানে হচ্ছে কুমারী বা অবিবাহিত নারী, যাদেরকে আমরা তরুণী, কুমারী যেটাই বলেন। অ্যান আনম্যারিড গার্ল অর ইয়াং উইমেন, সমার্থক হচ্ছে স্পিনিস্টার বা ভার্জিন। তারপরের শব্দ হচ্ছে স্টেক। স্টেক মানে হচ্ছে খুঁটি, আমরা অনেক সময় থেকে বাঁধও বলে থাকি। এটা সমার্থক শব্দ আছে পোস্ট, পোল, স্টিক, এবং এটার অর্থ হচ্ছে স্ট্রং উডেন অর, অর্থাৎ উড বা কাঠের তৈরি কোনো বাঁধ বা খুঁটি, যেটাকে আমরা বলছি পোস্ট, পোল বা স্টিক। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো। নিচে আরেকটি শব্দ আছে, সেটি একটু খেয়াল করবেন। ক্রল। ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা, সমার্থক শব্দ হচ্ছে টু মুভ ফরওয়ার্ড অন the hands and knees or by dragging the body close to the ground, অর্থাৎ আমরা যখন হামাগুড়ি দেখি আমাদের দুই হাত দুই পা সব কিছু মাটিতে হামাগুড়ি দেয় না, এটাই বলছে। সমার্থক হচ্ছে ক্রিপ বা ড্র্যাগ। ড্র্যাগ মানে কি? টেনে হিঁচড়ে আনা, একই কথা। কবিতাটি প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যারি নামক ক্যারেক্টার আছে, ম্যারি নামক চরিত্র, যার উপরই আসলে কবিতাটি বানানো হয়েছে। খেয়াল করবেন সবাই একটু। বলছে ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও ম্যারি, যাও গবাদি পশুগুলোকে বাড়ি ডেকে আনো, গবাদি পশুগুলোকে বাড়ি ডেকে আনো, গবাদি পশুগুলোকে বাড়ি ডেকে আনো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি বালুচরের ওপার থেকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, পশ্চিমের বাতাস একেবারে খুবই তীব্রভাবে বইছিল এবং ড্যাঙ্ক উইথ ফোম, পানি দিয়ে ভেজা ছিল। বা এখানে ফোম বলতে আমরা জানি ফেনা, ফেনা মানে এখানে পানি বোঝাবে, বলেছি একটু আগে। পানি দিয়ে ভেজা বাতাস ছিল, অর্থাৎ বাতাসটা অনেক বেশি আর্দ্র ছিল। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সে একাই গিয়েছে গবাদি পশুগুলোকে ফিরিয়ে আনতে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে পশ্চিমের বাতাসটা যেমন তীব্র ছিল, আবার সেই তীব্র বাতাসে মেরি একা গিয়েছিল গবাদি পশুগুলোকে আনতে। The western tide crept along the sand, পশ্চিম থেকে যে জোয়ার আসছিল সেটা বারবার বালুর উপর আছড়ে পড়ছিল। And over the sand and round the sand, অর্থাৎ বারবার ঘুরে ঘুরে জোয়ার আসছিল এবং বারবার উপর দিয়ে আরো জোয়ার আসছিল। As far as I could see, এবং যতদূর চোখ যাচ্ছিল শুধু জোয়ারই দেখা যাচ্ছিল।
The rolling mist came down and hit the land and never home came she. রোলিং মিস্ট মানে ঘূর্ণায়মান পানি, সাগরের ঘূর্ণায়মান পানি মাটিতে আছড়ে পড়ে এবং মাটিকে ঢেকে ফেলে এবং সে আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। অর্থাৎ ম্যারি সাগরের পানির অতল গভীরে তলিয়ে যায় এবং সে মারা যায় আর কখনো ফিরে আসেনি। থার্ড স্ট্যান্জা যেটা আছে সেই থার্ড স্ট্যান্জা আমরা দেখব ম্যারির লাশ পাওয়ার ঘটনা। বলছে, ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হিয়ার? এটা কি আগাছা, মাছ নাকি কোনো ভাসমান চুল? আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এ তো হচ্ছে একগুচ্ছ সোনালি চুল। আর ড্রাউন মেইডেন্স হেয়ার, একজন তরুণীর মাথার চুল। অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি, কোথায় পাওয়া গিয়েছে? দেখেন, সাগরে জালের উপরে। কাদের জাল? মাছ ধরে যারা, জেলেদের জালের উপরে লাশটা পাওয়া গিয়েছে। প্রথমে তারা বুঝতেছিল না যে এটা কি লাশ না অন্য কিছু, এই জন্য তারা ভাবছে এটা কি আগাছা, মাছ নাকি কোনো চুল আসছে। এটা তো একগুচ্ছ সোনালি চুল। তারপর তারা দেখলো যে এটা শুধু চুল না, এটা একটা তরুণীর চুল, এবং তারা পরে বুঝলো যে এটা একজন তরুণীর লাশ। Was never salmon yet that shone so fair among the stacks of tea. অর্থাৎ এটা তো স্যামন মাছ নয়, কেননা স্যামন মাছ তো এত চকচক করে না। এটা স্যামন মাছ ছিল না, তবুও অনেক চকচক করছিল লাশটা। এবং কোথায় ছিল লাশটা? ডি সাগরের বাঁধের মাঝে বা খুঁটির মাঝে, যেটাই বলেন। They rowed her in across the rolling foam. অর্থাৎ তার লাশটাকে টেনে নিয়ে আসে ওই পানির ভেতর দিয়ে। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, দেখেন কবি এই দুইটা লাইনে পানিকে কি করছে? পানিকে পার্সোনিফাই করছে, পার্সোনিফিকেশন করছে। পানিকে বুঝাচ্ছে যে পানিটা আসলে কেমন ছিল। নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া পানি ছিল, নিষ্ঠুর ক্ষুধার্ত পানি ছিল। কেন বলছে ক্ষুধার্ত? কারণ সে ম্যারিকে খেয়ে ফেলেছে পানি। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, ম্যারিকে লাশটা টেনে কোথায় আনা হয়? সাগরের পাশে, এবং সাগরের পাশেই তাকে কবর দেওয়া হয়। বাট স্টিল, কিন্তু এখনও, দ্য বোটম্যান হিয়ার, মাঝিরা শুনতে পায়, হার কল দ্য ক্যাটেল হোম, তার ডাক, যে সে গবাদি পশুগুলোকে ডাকছে। কোথায়? অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি সাগরের বালুচরের পারে। অর্থাৎ এই লাস্টের যে দুইটা লাইন, এটা থেকে আমরা একটু ভৌতিক বা হন্টিং কিছু জানতে পারলাম যে ম্যারি মারা যাওয়ার পরেও এখন মাঝে মাঝে তার ডাক শোনা যায়। কারা শুনতে পায়? মাঝিরা শুনতে পায়। এই হচ্ছে আমাদের কবিতা। আমি কবিতাটি যেভাবে আপনাদের বর্ণনা করে দিয়েছি, ঠিক সেই বর্ণনাটি আমাদের নিচে দেওয়া আছে বাংলা অনুবাদে। আপনারা এটি পড়লে আরো ভালো বুঝতে পারবেন। আমরা দেখব এখন দ্য সামারি অফ দ্য পোয়েম দ্য স্যান্ডস অফ ডি, অর্থাৎ ডি নদীর বালুচর কবিতাটির সারাংশ। ইন দিস পোয়েম, পোয়েট ডেপিক্টস অফুল ডেথ অফ ম্যারি, অর্থাৎ এখানে ম্যারির মর্মান্তিক মৃত্যুকে তুলে ধরা হয়েছে। which gives us information about natural calamities, যেগুলো আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তথ্য দিচ্ছে। when Mary went to bring the cattle home, a strong tide of the sea took her life, যখন ম্যারি গবাদিগুলোকে বাড়ি আনতে যায়, তখন এই একটা ঘন জোয়ার বা একটা তীব্র জোয়ার এসে ম্যারিকে ভাসিয়ে নিয়ে তার জীবন নিয়ে যায়। দেন বোটম্যান ফাউন্ড হার ডেড বডি অ্যান্ড বারিড হার নিয়ার দ্য শোর, তারপর জেলেরা তার মৃতদেহ খুঁজে পায় এবং সমুদ্রের তীরে তাকে সমাহিত করে। Then boatman found her dead body and buried her near the shore. Still boatman can hear Mary calling the cattle home. কিন্তু এখনো ডি নদীর বালুচরের মাঝে আজও মাঝিরা শুনতে পায় ম্যারি গবাদি পশুদের বাড়ি ডাকছে। অর্থাৎ এই কবিতার মূল থিমটাই হচ্ছে একটা গল্প, গল্পটাকে কবিতা আকারে তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা সবাই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমাদের পরের অংশে আছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে 99%। তাহলে আসেন আমরা প্রশ্নগুলো একটু দেখি। প্রশ্ন নাম্বার 1 বলছে, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। এই প্রশ্নটি আপনাদের ইংলিশ ফর টুডে EFT বইয়ে পেয়ে যাবেন যে ম্যারি যখন গবাদি পশুগুলোকে আনতে গিয়েছিল তখন আবহাওয়া কেমন ছিল। দেখেন, আমরা কিন্তু পড়েছি একদম কবিতার শুরুতে যে অনেক বেশি জোয়ার ছিল, বাতাস ভেজা ছিল পানিতে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জেনেছি। তাহলে কিন্তু আমরা বলতে পারি ওয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ। ওয়েদার বা আবহাওয়াটা খুব বেশি খারাপ ছিল। দেয়ার ওয়ার ওয়াইল্ড ওয়েস্টার্ন উইন্ড, সেখানে ছিল পশ্চিমা বাতাস। ফোম অ্যান্ড টাইড, ফোম মানে কি? ফেনা অর্থাৎ পানি, এবং টাইড মানে ঢেউ বা জোয়ার ছিল কোথায়? সাগরে। এবং মিস্ট, বাতাসে ছিল, মিস্ট ইন দ্য এয়ার, এবং বাতাসে ছিল কুয়াশা। অর্থাৎ পানিতে ছিল জোয়ার, পানিতে ছিল ফোম ফেনা, আর বাতাসে ছিল কুয়াশা মিস্ট। কেন? ওই যে বলেছে বাতাস ভেজা, ভেজা বাতাস মানে কি? কুয়াশা বাতাস।
আচ্ছা, এরপরে নাম্বার 2 কোয়েশ্চেন বলছে লুক অ্যাট সাম ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস that have been repeated several times. Explain why the poet has done that. দেখো কতগুলো শব্দগুচ্ছ এবং বাক্য যেগুলোকে কয়েকবার করে দেওয়া হয়েছে সেগুলো দেখো, কবিতা কেন করেছেন ব্যাখ্যা করো। আমরা দেখেছি না কিছু ফ্রেজ অনেকবার এসেছে, যেমন গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম 2-3 বার করে বলেছে, আবার ওভার অ্যান্ড ওভার, রাউন্ড অ্যান্ড রাউন্ড 2বার করে বলেছে, আবার অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি 2বার করে বলেছে। এই কাজগুলো কেন কবি করেছে এটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেয়াল করবেন। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য রিপিটেশন অফ দ্য সেন্টেন্স অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অর্থাৎ এখানে কবি কিভাবে শুরু করেছে, কল দ্য ক্যাটেল হোম এই ফ্রেজটির পুনরাবৃত্তির মাধ্যমে। এখানে কেন এটা পুনরাবৃত্তি করেছে, টু শো ম্যারি ওয়াজ আস্কড টু ব্রিং দ্য ক্যাটেল হোম এগেইন অ্যান্ড এগেইন, অর্থাৎ হাউ ফ্রিকুয়েন্টলি, কত ঘন ঘন বা কতবার ম্যারিকে পশুগুলোকে আনতে বলেছে এটা বোঝানোর জন্য। যেমন আমাদের মা যখন আমাদেরকে একটা কাজ করতে বলে, আমরা না করলে বারবার বলে না, এখানে ম্যারি যখন যাচ্ছিল না ম্যারিকে বারবার বলছিল, এই জন্য কবিতায় কবিও এই লাইনটা 3-4বার উল্লেখ করেছেন। তারপরে বলছে আফটারওয়ার্ডস, পরবর্তীতে আরেকটা শব্দ আমরা পেয়েছি ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন শব্দটা আমরা 2বার পেয়েছি, যেমন ওয়েস্টার্ন উইন্ড আর ওয়েস্টার্ন টাইড। এটা কেন ব্যাখ্যা করেছে, টু এক্সপ্লেইন দ্য ফ্রাইটেনিং নেচার অফ দ্য ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড দ্য টাইড, অর্থাৎ পশ্চিমের বাতাস যে কত ভয়ঙ্কর বা জোয়ার কত ভয়ঙ্কর এটাকে ব্যাখ্যা করার জন্য তারা এই পশ্চিম শব্দটা অনেকবার উল্লেখ করেছে, 2বার উল্লেখ করেছে। And then the frequent use of the words over and round illustrates the repetitive approach of the destructive tide. এই over আর round শব্দটি 2বার করে ব্যবহার করার কারণ হচ্ছে তারা বোঝাতে চাচ্ছিল যে এই পানিটা বা এই যে জোয়ারটা ছিল এটা পৌনঃপুনিকভাবে কেমন ছিল, পুনরাবৃত্তিমূলক ছিল এবং বারবার পৌনঃপুনিকভাবে আগমন হচ্ছিল এই জোয়ারের। তো বারবার যেটা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা বারবার শব্দটি উল্লেখ করেছি 2বার। আফটার দ্যাট, তারপরে ক্রুয়েল শব্দটা 2বার এসেছে, ক্রুয়েল ফোম, তারপর আমরা পেয়েছি ক্রুয়েল হাংরি ফোম, তারপর আমরা পেয়েছি ক্রুয়েল ক্রলিং ফোম। এখানে ক্রুয়েল শব্দটি 2বার আসার কারণ টু শো দ্য ইন্টেন্সিটি অফ ক্রুয়েলিটি অফ দ্য রিভার, অর্থাৎ একটা শব্দ 2বার ব্যবহার করে বুঝেছে নিষ্ঠুর, একবার বলেছি কিন্তু আরেকবার বলে বোঝাচ্ছি যে নদীটা আসলে অনেক বেশি নিষ্ঠুর, অর্থাৎ এর নিষ্ঠুরতার তীব্রতাকে বোঝানোর জন্য আমরা এই ক্রুয়েল শব্দটি 2বার ব্যবহার করেছি। তারপরে ফাইনালি আমরা একটা ফ্রেজ পেয়েছি অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এটি 2বার ব্যবহার করা হয়েছে অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শুরুতে এবং শেষে। কেন, টু হাইলাইট দ্য প্লেস ওয়ার দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যান্ড অলসো টু মেনটেন আ রিদমিক প্যাটার্ন। কেন করেছে, এই জন্য যে কবিতার যেই শুরু হয়েছে যেখানে ঘটনাটি ঘটেছে সেটিকে আলোকপাত করার জন্য এবং কবিতায় যে একটা ছন্দের ধারাবাহিকতা আছে সেটি বজায় রাখার জন্য। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। কোয়েশ্চেন 3, হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সি, কিভাবে কবি সমুদ্রের বর্ণনা করেছেন। The poet has described the sea with the frightening imagery of western wind and tide. কবি পশ্চিমা বায়ু এবং ঢেউয়ের ভীতিকর চিত্রকল্পের মাধ্যমে সমুদ্রের বর্ণনা দিয়েছেন। He depicts the western wind as wild and dank with foam. সে বর্ণনা করেছেন যে পশ্চিমা বায়ু ছিল ভয়ঙ্কর এবং ফেনায় স্যাঁতস্যাঁতে। Besides, তাছাড়াও the western tide is pictured as creeping up along the sea. এবং পশ্চিমা ঢেউ যেন তীর বারবার হামাগুড়ি দিয়ে আসছিল এমনটা চিত্রিত হয়েছে। Question number 4, narrate the story of Mary in your own words. ম্যারির গল্পটি তোমার নিজের ভাষায় বর্ণনা করো। Mary was a little English girl. ম্যারি ছিল একজন ছোট ইংরেজ বালিকা। She was the daughter of a peasant family. সে এক কৃষক পরিবারের কন্যা ছিল। On a stormy day, এক ঝড়ো দিনে, she was asked by our parents to bring the cattle back home across the sands of Dee. তাকে ডি নদীর বালুকাময় স্থান হতে গবাদি পশুগুলোকে বাড়ি আনার জন্য তার পিতামাতা তাকে আদেশ করেছিলেন। She went alone, সে একা বের হয়েছিল। In the meantime, ইতিমধ্যে the western wind had caused the sea to rise. পশ্চিমা ঝড়ো বাতাস সমুদ্রের জোয়ার এনেছিল। And was drowned. এবং ম্যারি বাড়ন্ত জোয়ারে পতিত হয় এবং ডুবে মারা যায়। Mary was caught by the rising tide and was drowned.
দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ফিশারম্যান ফাউন্ড হার, জেলেরা তাকে পায়, ডেড বডি ইন দ্য নেটস, জালেরা তাদের জালে ম্যারির মৃতদেহ পায়। দে রোড হারিডলি টুয়ার্ডস হার, ব্রট হার ডেড বডি টু দ্য শোর অ্যান্ড বারিড হার বাই দ্য সি। জেলেরা তাদের জালে ম্যারির মৃতদেহ পাওয়ার পরে তারা দ্রুত সেদিকে নৌকা বেয়ে যায়, তার মৃতদেহ তীরে নিয়ে আসে এবং সমুদ্রের তীরে তাকে সমাহিত করে। এই হচ্ছে ম্যারির গল্প, সম্পূর্ণ গল্পটি। এটাই আসলে আমাদের কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্নটি দেখব, নাম্বার 5। Suppose you were walking on the shore with a couple of your friends while Mary was drowning. Describe what would you have done. অর্থাৎ ধরো যে একজন যখন ম্যারি ডুবে যাচ্ছিল তখন তুমি আর তোমার 2-4 জন বন্ধু একটা সমুদ্র সৈকতের পাশে হাঁটছিলে, তুমি কি করতে যদি তুমি এরকম একটি পরিস্থিতি দেখতে? If I were walking with a couple of my friends on the shore of D while Mary was drowning, then some of us who knew how to swim would obviously jump into the river to save her. আমি আর আমার 2 জন বন্ধুরা যদি ডি এর পাড় দিয়ে হাঁটতে থাকতাম এবং ম্যারিকে ডুবে যেতে দেখতাম, তাহলে আমাদের মধ্যে থেকে যারা সাঁতার জানে তারা ম্যারিকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিত। Then we would give her first aid treatment. তারপরে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিতাম। We would call the nearby elderly person and the parents of Mary. আমরা আশেপাশের বয়স্ক লোকজনদেরকে ডাকতাম এবং ম্যারির বাবা মাকে ডাকতাম। এই হচ্ছে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরপরে আছে আরো কিছু প্রশ্ন, যেমন এক্সট্রা কোয়েশ্চেন নাম্বার 1। একটু খেয়াল করবেন, বলছে what theme does the poem explore through Mary's fate? অর্থাৎ ম্যারির ভাগ্যকে কবিতার মাধ্যমে কিভাবে দৃশ্যায়িত করা হয়েছে। খেয়াল করবেন, বলছে যে the poem explores the theme of nature's indifference and fragility of human life. Mary's tragic fate shows how even innocence is powerless against the forces of nature. দেখেন ম্যারির ভাগ্যকে কিভাবে কবিতায় দৃশ্যায়িত করা হয়েছে। ম্যারির ভাগ্যর মাধ্যমে বোঝানো হয়েছে দ্য থিম অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে প্রভাব বা প্রকৃতির যে কাজ, এটা ইনডিফারেন্স অ্যান্ড দ্য ফ্র্যাজিলিটি অফ হিউম্যান লাইফ। অর্থাৎ ফ্র্যাজিলিটি অফ হিউম্যান লাইফ মানে মানুষের জীবন কতটা ভঙ্গুর, মানুষের জীবন যে কতটা ঠুনকো, এটা বুঝেছে আমরা ম্যারির নিয়তি দেখে। যে ম্যারি মাত্র গবাদি পশু আনতে গিয়েই মারা গেল, মানে মানুষের জীবনের কি কোনো স্থায়িত্ব নাই, এটা খুবই ঠুনকো, এটা বুঝেছি। তাছাড়াও বুঝলাম যে ম্যারির যে এই ট্র্যাজিক ফেট বা এই যে মর্মান্তিক নিয়তি শোজ হাউ ইভেন ইনোসেন্স ইজ পাওয়ারলেস আগেন্স্ট দ্য ফোর্সেস অফ নেচার। কীভাবে ইনোসেন্স মানে কি? ইনোসেন্স মানে হচ্ছে এই যে আমরা কতটুকু ম্যারি অনেক বেশি কেমন ছিল, ইনোসেন্ট ছিল, তারপরও সে পাওয়ারলেস বা ক্ষমতাহীন ছিল কিসের সামনে? প্রকৃতির ফোর্সের সামনে। ওকে, নাম্বার 2, How does the poet use imagery to describe Mary's hair? ম্যারির চুলের বর্ণনা করতে কবি কিভাবে ইমেজারি টার্মটা বা ইমেজারি ব্যবহার করেছেন? আমরা ইমেজারি কিন্তু শিখেছি কোথায় বলেন তো? ইমেজারি কিন্তু আমরা শিখেছিলাম হচ্ছে আমরা একেবারে আমাদের এই পার্টের প্রথম যে কিউআর কোড স্ক্যান করেছিলেন সেটার মাধ্যমে আমরা ইমেজারি দেখেছিলাম। দেখেন তাহলে এখানে কি বলছে, ইমেজারি কিভাবে ইউজ করে ম্যারির চুল ব্যাখ্যা করেছে। দ্য পোয়েট ইউজেস ভিজুয়াল ইমেজারি টু ডেসক্রাইব ম্যারিজ হেয়ার। ম্যারির চুল ব্যাখ্যা করার জন্য ভিজুয়াল ইমেজারি ব্যবহার করেছে, যেমন আ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, আ ড্রাউন মেইডেন্স হেয়ার। এগুলো কি বলেছে? একগুচ্ছ সোনালি চুল, ডুবন্ত তরুণীর চুল। এগুলো বলেছে কেন? ব্লেন্ডিং বিউটি অ্যান্ড ট্র্যাজেডি, অর্থাৎ ম্যারি সুন্দর ছিল এবং তার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এই দুইটাকে ব্লেন্ড করার জন্য। গোল্ডেন হেয়ার সুন্দর, আবার কি মেইডেন্স হেয়ার, এটাও সুন্দর, কিন্তু এটা কেমন? ডুবন্ত, বিউটির সাথে ট্র্যাজেডি আছে। He compares it to shining salmon, suggesting that even nature cannot match her lost innocence and charm. এখানে সে তার লাশকে একটা চকচকে স্যামন মাছের সাথে তুলনা করেছে, এটা বোঝানোর জন্য যে সে মারা গেলেও তার ইনোসেন্স আর তার চার্ম হারিয়ে যেতে পারবে না। Question number 3, what is the significance of the final line across the sands of D? কবিতার শেষ লাইন across the sands of D এর গুরুত্ব কি? The final line across the sands of D symbolizes Mary's tragic and final journey through a dangerous lonely landscape. অর্থাৎ ফাইনাল লাইন একদম শেষ চরণ across the sands of D এটা প্রকাশ করে যে ম্যারির ট্র্যাজিক অ্যান্ড ফাইনাল জার্নি, অর্থাৎ ম্যারির যে মর্মান্তিক এবং সবশেষ যাত্রা ছিল এই ডেঞ্জারাস লনলি ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে, অর্থাৎ ভয়ঙ্কর একাকী এই দৃশ্যর ভিতর দিয়ে বা এই ঘটনার ভিতর দিয়ে যে তাকে যেতে হয়েছে, এটাই বোঝাতে এই লাইনটা ইউজ করেছে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি নদীর বালুচরের পাশে বা পারে।
It emphasizes her innocence and the sorrow of her untimely death. এটা প্রকাশ করে যে তার ইনোসেন্স ছিল এবং তার যে আনটাইমলি ডেথ অর্থাৎ অসময়ে যে মৃত্যু ঘটেছে, অত অল্প বয়সে মৃত্যু ঘটেছে, এটাও কি প্রকাশ করেছে। মেকিং দ্য এন্ডিং হন্টিং অ্যান্ড ইমোশনাল, এবং লাস্টের এন্ডিংটুকু কেমন বানিয়েছে, হন্টিং, একটু ভৌতিক এবং ইমোশনাল, আবেগপূর্ণ। What literary devices are used in the poem? কবিতাতে কি কি লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? The poem uses imagery to create vivid picture of the sea, অর্থাৎ সাগরের একদম স্পষ্ট ছবি তুলে ধরার জন্য এখানে ভিভিড ইমেজারি অর্থাৎ ছবি দেওয়া আছে যেন সাগরটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি কেমন সাগর, এটা হচ্ছে নিষ্ঠুর সাগর বা এটা হচ্ছে ঢেউ ছিল অনেক বেশি, আবহাওয়া অনেক খারাপ ছিল, এটা বোঝানোর জন্য ইমেজারি ইউজ করেছে। অ্যান্ড পার্সোনিফিকেশনও ইউজ করেছে, যেমন ক্রুয়েল, ক্রাউলিং টু ইনহ্যান্স দ্য মুড অ্যান্ড টু ডিসক্রাইব দ্য নেগেটিভ নেচার অফ দ্য সি, অর্থাৎ মুডটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য এবং সাগরের যেই নেতিবাচক প্রভাব আছে সেটাকে বোঝানোর জন্য। আমরা কিন্তু পার্সোনিফিকেশন ইমেজারি নিয়ে আমরা প্রথম পর্বর দিকে আলোচনা করেছি। How many stanzas are there in the poem? এই কবিতায় কয়টি স্ট্যান্জা বা স্তবক আছে? and what is the rhyme scheme of each stanza? রাইম স্কিম খুবই সহজ একটা জিনিস। রাইম স্কিম মানে হচ্ছে কবিতায় কোন ছন্দ মিল আছে। আচ্ছা, এবং কবিতায় কয়টা স্ট্যান্জা আছে? আমরা দেখেছি কবিতায় টোটাল 4টা স্ট্যান্জা আছে। দেয়ার আর 4 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম। আর রাইম স্কিমটা হচ্ছে কি এ এ এ বি বি বি। কবিতাটি 4টি স্তবকে রয়েছে এবং প্রতিটি কবিতার ছন্দবিন্যাস হলো এ এ এ বি বি বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের এই কবিতাটি এবং এই কবিতা থেকে যে প্রশ্ন উত্তর শব্দের অর্থগুলো আমরা শিখেছি এগুলো অবশ্যই আপনাদের পরীক্ষায় কাজে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কিউআর কোডটি স্ক্যান করে এই পর্বটি দেখার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।